বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে জেনারেল ইলেকট্রনিক্সের ক্যাপাসিটর নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস ফলো করো। আমি স্ক্রিনে তোমাদেরকে একটা চিত্র দেখাচ্ছি। এখানে কয়েকটা চিত্র ফলো করতে পারতেছো। এই যে চিত্রগুলো আমরা দেখছি, এই প্রত্যেকটা চিত্রকে আমরা বলি কি ক্যাপাসিটর। আশা করি তোমরা এই চিত্রগুলোর সাথে বা এই ছবির সাথে আগে থেকেই পরিচিত, বিভিন্ন সময় হয়তো তোমরা এগুলো দেখে থাকবে। তো এখন এই টোটাল বিষয়টা আমরা জানবো। তাহলে আমরা যেহেতু জানতে যাচ্ছি, তাহলে প্রথমে আমাদের প্রশ্নটা হচ্ছে কি, ক্যাপাসিটর কি? আমি যদি জেনারেলি যদি তোমাদেরকে বলি, ক্যাপাসিটর হচ্ছে একটা ধারক বা একটা স্টোরেজ ডিভাইস, যে কি করতে পারে, কিছু ধারণ করতে পারে বা কিছু জমা করতে পারে। ওকে, সে কি জমা করতে পারে? এবং সে মূলত ক্যাপাসিটরটা সে চার্জ সঞ্চয় করে কিভাবে? কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিটে অথবা কোনো একটা ইলেকট্রনিক সার্কিটে যখন বৈদ্যুতিক সোর্স থেকে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, মানে বৈদ্যুতিক সোর্স থেকে একটা এনার্জি, বৈদ্যুতিক এনার্জি বা চার্জকে সঞ্চয় করার জন্য যে ইকুইপমেন্ট বা যে কম্পোনেন্ট বা যে ডিভাইসটা ব্যবহার করা হয়, সেই ডিভাইসটার নাম হচ্ছে ক্যাপাসিটর। ঠিক আছে, এখন আমরা আসলে ক্যাপাসিটর কিভাবে চার্জটাকে সঞ্চয় করে সেই জিনিসটা আমরা এখন জানবো। তাহলে দেখো, আমি প্রথমে তোমাদের সুবিধার জন্য এখানে একটা চিত্র অঙ্কন করতেছি। এইটা হচ্ছে একটা ক্যাপাসিটরের গঠন চিত্র। এইটা হচ্ছে একটা ক্যাপাসিটরের গঠন চিত্র। এখন এখানে যে পদার্থগুলো ব্যবহার করা হয়েছে, এই দুইটা পদার্থ, এই যে দুইটা পদার্থ, এই দুইটা পদার্থ হচ্ছে পরিবাহী পদার্থ। এই দুইটা হচ্ছে পরিবাহী পদার্থ। এখানে যে পদার্থটা ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে অপরিবাহী পদার্থ। অর্থাৎ একটা ক্যাপাসিটর যখন তৈরি করা হয়, তখন পরিবাহী পদার্থ এবং অপরিবাহী পদার্থ, এই দুইটা জিনিসের সমন্বয় মূলত তৈরি করা হয়। ওকে, তাহলে এই কাজটা এখন এইটা কিভাবে সে চার্জ সঞ্চয় করে সেই জিনিসটা আমরা জানবো। যখন বৈদ্যুতিক সোর্স থেকে এই পরিবাহী দুইটা প্লেটের মধ্যে সাপ্লাই দেওয়া হয়, তখন এই পরিবাহী পদার্থের দ্বারা ওই অপরিবাহী পদার্থ সে চার্জটাকে ধীরে ধীরে সঞ্চয় করতে থাকে। ঠিক আছে, এই ক্যাপাসিটরে ব্যবহৃত এই পরিবাহী পদার্থকে আমরা যে নামে চিনি, সেইটাকে বলা হচ্ছে ইলেকট্রোড। ক্যাপাসিটরে ব্যবহৃত পরিবাহী পদার্থকে কি বলে? ইলেকট্রোড বলে। আর ক্যাপাসিটরে ব্যবহৃত অপরিবাহী পদার্থকে কি বলে? ডাইইলেকট্রিক। ডাইইলেকট্রিক। ওকে, এখন এই পরিবাহী পদার্থ যখন বৈদ্যুতিক সোর্সের সাথে কানেক্টেড থাকবে, তখন এই ক্যাপাসিটর সম্পূর্ণ যে ডিভাইসটা, ক্যাপাসিটরটা চার্জ হবে। আর যখন ডিসকানেক্ট হয়ে যাবে, তখন ক্যাপাসিটর ডিসচার্জ হতে থাকবে। তাহলে আমরা আরেকটা জিনিস বুঝলাম, ক্যাপাসিটর কখন চার্জ হয়? বৈদ্যুতিক সোর্সের সাথে এটা কানেক্টেড থাকবে, সংযুক্ত থাকবে, তখন এটা চার্জ হবে। আবার যখন বৈদ্যুতিক সোর্স থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, তখন সেটা আবার ডিসচার্জ হতে থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা বিষয়। এরপরে আমরা যে জিনিসটা জানবো, সেটা হচ্ছে একটা ক্যাপাসিটর এর প্রতীক কি, একক কি, এবং তাকে কি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো দেখো, এখন আমি যে চিত্রটা আঁকতেছি সেটা হচ্ছে ক্যাপাসিটরের প্রকাশের চিহ্ন। আমরা নর্মালি ক্যাপাসিটরকে প্রকাশ করি সি দ্বারা। ক্যাপাসিটরকে প্রকাশ করি সি দিয়ে। আর ক্যাপাসিটরের একক হচ্ছে ফেরাডে বা মাইক্রোফেরাড। ওকে, এখন এই যে ক্যাপাসিটরগুলো দুই ধরনের হয়। একটা হচ্ছে ফিক্সড ক্যাপাসিটর আর একটা হচ্ছে ভেরিয়েবল ক্যাপাসিটর। অর্থাৎ ফিক্সড ক্যাপাসিটর বলতে আমরা কোনগুলো বুঝি? যেগুলোর মানটা স্থির থাকবে, মানটা চেঞ্জ হবে না, এটি ফিক্সড ভ্যালু, যেগুলো আমরা ইলেকট্রনিক কম্পোনেন্ট বা ইলেকট্রনিক সার্কিটগুলোতে ব্যবহার করি। আবার মনে করো কিছু কিছু আছে যেগুলো আমরা ইলেকট্রনিক সার্কিটে ব্যবহার করি ভেরিয়েবল। ওকে, আর ভেরিয়েবল হচ্ছে যার চার্জটা কি হবে না, যে চার্জ সময়ের সাপেক্ষে সেইটা আপডেট হবে, মানে আপস অ্যান্ড ডাউন হবে, বাড়ানো এবং কমানো যাবে। তো এই ধরনের যদি হয়, তাহলে এইটার উপর ভিত্তি করে তাদের প্রতীক হচ্ছে দুই ধরনের। ঠিক আছে,
অর্থাৎ আমরা একটাকে পুলার টাইপ এবং নন পুলারও যদি চিন্তা করি, যদি কোনো ক্যাপাসিটর পুলার টাইপ হয়, মানে তার যদি পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল থাকে, তাহলে ক্যাপাসিটরের সিম্বলটা বা প্রতীকটা হচ্ছে এমন। যদি ক্যাপাসিটরের নন পুলার হয়, মানে তার যদি পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত যদি না থাকে, তাহলে ক্যাপাসিটরটাকে প্রকাশ করা হয় এইভাবে। এইগুলো হচ্ছে ফিক্সড ক্যাপাসিটরের চিত্র। আবার যদি ভেরিয়েবল ক্যাপাসিটর যদি আমরা চিন্তা করি, তাহলে ভেরিয়েবল ক্যাপাসিটর হচ্ছে এইটা, আবার এইটা হচ্ছে কি ভেরিয়েবল ক্যাপাসিটর। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই যে প্রতীকগুলো থেকে বুঝতে পেরেছ, এইগুলো হচ্ছে আমরা এই একটা ক্যাপাসিটরকে শনাক্তকরণের জন্য যে প্রতীকটা ব্যবহার করি সেটা। ঠিক আছে, তাহলে এরপরে আমি তোমাদের সাথে যে টপিকটা আলোচনা করব ক্যাপাসিটর রিলেটেড, সেটা হচ্ছে ক্যাপাসিটর এর ক্যাপাসিটেন্স কি। ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্স মানে হচ্ছে তার ধারণ ক্ষমতা। ক্যাপাসিটেন্স মানে হচ্ছে তার ধারণ ক্ষমতা, অর্থাৎ একটা ক্যাপাসিটর কতটুকু পরিমাণ চার্জ সঞ্চয় করতে পারবে সেই ক্ষমতাটাকেই বলা হচ্ছে তার ক্যাপাসিটেন্স। আর এই ক্যাপাসিটেন্সটা নির্ভর করে কয়েকটা বিষয়ের উপর। দেখো, যেহেতু এইটা একটা ক্যাপাসিটর, একটা ক্যাপাসিটরের চার্জ ধারণ ক্ষমতাটা কি কি বিষয়ের উপর নির্ভর করে? নির্ভর করে তার পরিবাহী প্লেটের উপর, ডাইইলেকট্রিক পদার্থের উপর, পরিবাহী পদার্থের সংখ্যার উপর নির্ভর করে, ডাইইলেকট্রিক পদার্থের সংখ্যার উপর নির্ভর করে। যদি এটার পরিমাণ যদি বেশি হয়, তাহলে সেটা ক্যাপাসিটেন্সের পরিমাণে একটা ডিফারেন্স ডেফিনেটলি ঘটবে। ওকে, যাই হোক, এরপরে আমরা যে জিনিসটা জানবো, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স জানলাম, ক্যাপাসিটরের ধর্ম জানলাম। ধর্মটা হচ্ছে কি চার্জ ধরে রাখার ক্ষমতা, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য বা ধর্ম। ওকে, এখন ক্যাপাসিটরের প্রকার যদি আমরা চিন্তা করি, তাহলে ক্যাপাসিটরের প্রকারের অনুসারে যদি আমরা বলি, ক্যাপাসিটরকে আমরা এইভাবে দুইভাবে প্রকার করতে পারি। একটা হচ্ছে পুলার টাইপ পুলার, এবং আরেকটা হচ্ছে কি নন পুলার। ওকে, অথবা বলতে পারি আমরা ইলেকট্রোলাইট এবং নন ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট ক্যাপাসিটর এবং নন ইলেকট্রোলাইট ক্যাপাসিটর। ঠিক আছে, এখন পুলার ক্যাপাসিটর কোনগুলো এবং নন পুলার ক্যাপাসিটর কোনগুলো? পুলার ক্যাপাসিটর বলতে আমরা বুঝি পুল মানে তার দুইটা টার্মিনাল থাকে এবং দুইটা টার্মিনালের মধ্যে অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল থাকবে। যদি এমন হয়, তাহলে সেই সকল ক্যাপাসিটরকে আমরা পুলার ক্যাপাসিটর হিসেবে চিনি। আবার যে সকল ক্যাপাসিটরের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল বিদ্যমান নাই বা থাকবে না, সেগুলোকে আমরা বলি নন পুলার ক্যাপাসিটর। তোমরা এই যে স্ক্রিনে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে আমরা কোনগুলো পুলার ক্যাপাসিটর এবং কোনগুলো নন পুলার ক্যাপাসিটর সেটা অনায়াসে আমরা বুঝতে পারতেছি। আশা করি তোমরা সেই জিনিসটা বুঝতে পারতেছ। ওকে, এখন মেইন যে বিষয়টা আমি এখন তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা এই ক্যাপাসিটরের কিভাবে প্রকাশ করি। আমরা নর্মালি ক্যাপাসিটরের মানকে প্রকাশ করি দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে আধুনিক পদ্ধতি এবং একটা হচ্ছে পুরাতন পদ্ধতি। আমি যদি পুরাতন পদ্ধতি নিয়ে যদি তোমাদের কাছে বলি, তাহলে এইভাবে বলবো, আর আধুনিক পদ্ধতি বা বর্তমান পদ্ধতি নিয়ে যদি বলি, তাহলে আমি এখানে তোমাদেরকে বুঝাচ্ছি। অর্থাৎ একটা ক্যাপাসিটরের মান কিভাবে প্রকাশ করে। পুরাতন পদ্ধতিতে আমরা যখন মানটা শনাক্ত করতাম, তখন মনে করো এখানে 4.7 পিকোফ্যারাড, এটা হচ্ছে কি ক্যাপাসিটরের ভ্যালু, এটা হচ্ছে ক্যাপাসিটরের ভ্যালু। ওকে, এখন এই যে পিকোফ্যারাড, এটা হচ্ছে পুরাতন নিয়মে 4.7 কে লেখা হচ্ছে। আর বর্তমান সময়ে যদি আমরা লিখি, তাহলে লিখি 4p7। 4p7 দ্বারা বোঝানো হচ্ছে 4.7 পিকোফ্যারাডের একটা ক্যাপাসিটর। ঠিক আছে, আবার মনে করো এখানে যদি লেখা থাকতো 10 মাইক্রোফ্যারাড, 10 মাইক্রোফ্যারাড, তাহলে আমরা কি লিখতাম 10 মাইক্রো নট, 10 মাইক্রো 0, এইরকম এটাকে আইডেন্টিফাই করা। এটা হচ্ছে বর্তমান নিয়ম অনুসারে এইভাবে আইডেন্টিফাই করা হয়, মানে একটা ক্যাপাসিটরের মান, এবং পুরাতন পদ্ধতিতে এইভাবে আইডেন্টিফাই করা হতো। তো রাইট নাও আমরা এই পদ্ধতিটাই বেশি ব্যবহার করে থাকি। তোমরা বিভিন্ন ক্যাপাসিটর যখন বাজার থেকে কিনবে, তখন দেখবে যে এইরকম ভ্যালু থাকতে পারে নন পুলার বা পুলার টাইপ ক্যাপাসিটরের ক্ষেত্রে, আবার এইরকমও থাকতে পারে, তবে এরকমও থাকে অনেক ক্যাপাসিটরে। তো এইগুলোর উপর ভিত্তি করে আমরা ক্যাপাসিটরের মানটা আইডেন্টিফাই করতে পারি। এইটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ক্যাপাসিটরের মান নির্ণয়ের জন্য আমরা যেটা ব্যবহার করি, সেটা হচ্ছে কালার কোডের মাধ্যমে। ক্যাপাসিটরের কালার কোডের উপর ভিত্তি করে আমরা ক্যাপাসিটরের মান নির্ণয় করতে পারি।
ঠিক আছে? কারণ ক্যাপাসিটরের কালার কোডের উপর যদি ভিত্তি করে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে সেইটা কিভাবে করব, ঠিক আছে? তো সেইটার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা বলি, যেমন মাইকা জাতীয় যে ক্যাপাসিটরগুলো আছে, মাইকা দিয়ে তৈরি যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের ভ্যালুটা তুলনামূলক একটু কম হয়। সেগুলো কি 10 পিকোফ্যারাডের চেয়ে বেশি হয় অথবা 10 পিকোফ্যারাডের চেয়ে কম হয়। ওকে, তো যখন এমন হবে তখন ওই সকল ক্যাপাসিটরের জন্য আমরা কালার কোডটা ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো এই কালার কোডটা কিভাবে, জাস্ট আমি তোমাদেরকে এখানে একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, পরে আমি টেবিলের মাধ্যমে দেখাবো। মনে করো এইটা হচ্ছে একটা ক্যাপাসিটর। ওকে, এটা যদি একটা ক্যাপাসিটর হয়, ক্যাপাসিটরের গায়ে কালারের ডট চিহ্ন দেওয়া থাকে, কালারের ডট চিহ্ন 5টা থাকতে পারে অথবা 6টা থাকতে পারে, ঠিক আছে? 5টা অথবা 6টা। এখন এখান থেকে একটা কালার হচ্ছে টলারেন্সের জন্য, এটা হচ্ছে তার টলারেন্স, আর এইটা হচ্ছে তার কোএফিসিয়েন্টের জন্য, কোএফিসিয়েন্ট। ওকে, সম্পূর্ণটাই লিখে দিলাম। একটা হচ্ছে, একটা কালার হচ্ছে তার কোএফিসিয়েন্টের জন্য, আর একটা কালার হচ্ছে তার টলারেন্সের জন্য। বাকি কয়টা কালার আছে? 3টা। এই 3টা কালারের মধ্যে এই দুইটা হচ্ছে এ এবং বি যে রং, এই দুইটাকে আমরা বসাবো, আর এইটা হচ্ছে, এই কালারটা হবে সূচকের পাওয়ার হিসাবে, সূচকের মানে 10-এর সূচক বা পাওয়ার হিসাবে। অর্থাৎ এইখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম, যখন একটা ক্যাপাসিটরকে আমরা শনাক্ত করবো বা ক্যাপাসিটরের মান যখন আইডেন্টিফাই করব, তখন সেই মানটা আইডেন্টিফিকেশনের জন্য আমরা যে ইকুয়েশনটা ব্যবহার করব সেটা হতে পারে 10⁻⁶ ±d%। এখন এখানে এবি বলতে বোঝানো হচ্ছে 2 নম্বর এবং 3 নম্বর কালারের যে ভ্যালুটা থাকবে সেইটা, আর 3 নম্বর সি দ্বারা, এই যে 3 নম্বর যে কালারটা সেটা হবে 10-এর পাওয়ার, এবং টলারেন্স ব্যান্ডের যে কালারটা সেইটা হবে এই কালার, আর প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি তার কোএফিসিয়েন্ট। এইভাবে আমরা কালারের উপর ভিত্তি করে কিন্তু আমরা বের করতে পারি। এখন কালার কি কি থাকবে? সেম রেজিস্টারের ক্ষেত্রে যে চার্টটা ছিল সেম চার্টটাই হবে, সেম কালারগুলোই থাকবে। জাস্ট এখানে মোট কালার কয়টা ছিল আমরা জানি? 10টা। তো আমি এখন তোমাদের এই কালার কোডের বিষয়টা দেখাচ্ছি। দেখো, এখানে আমরা 10টা কালার ব্যবহার করব, কালার কোড। ওকে, দশটা কালারের মধ্যে একটা কালার, এবারে 10টা ঘর করবা সবাই। আর আমি তোমাদের সবাইকে বলতেছি, যারা আমার এই চ্যানেলে আজকে নতুন এসেছ আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটন ক্লিক করবে, আর তোমাদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবে। তো এখন দেখো, আমি এখানে যদি কালার যদি লিখি, ধরো প্রথমে লিখলাম কা, বা, লা, ক, হ, স, নি, বে, ধু, সা। এ হচ্ছে মোট 10টা কালার। এই কালারের ভ্যালু যদি আমরা লিখি বা মান যদি লিখি, তাহলে কি হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এগুলো হচ্ছে তার কালার ভ্যালু। এরপরে যেগুলো আছে তার টলারেন্স ভ্যালু আছে। টলারেন্স ভ্যালু হচ্ছে 2 ভাবে, কয়টা থাকবে? 2টা। একটা হচ্ছে যদি ক্যাপাসিটরের ভ্যালু, যদি ক্যাপাসিটরের ভ্যালু 10 পিকোফ্যারাড এর চেয়ে যদি বেশি হয়, মানটা যদি 10 পিকোফ্যারাডের চেয়ে যদি বেশি হয়, তাহলে কোনটার টলারেন্স কত সেইটা আমরা লিখব। তাহলে এইটার ক্ষেত্রে টলারেন্স হবে 20% ±20%, এইটার ক্ষেত্রে হবে ±1%, এইটার ক্ষেত্রে হবে ±2%, ওকে, এইটার ক্ষেত্রে হবে ±5%, এইটার ক্ষেত্রে হবে ±10%। ঠিক আছে, এটা হচ্ছে যদি কোনো কালার কোড যদি আমরা 10 পিকোফ্যারাডের উপরে কোনো ক্যাপাসিটরে আইডেন্টিফাই করি, তাহলে এই মানটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, আর যদি 10 পিকোফ্যারাডের চেয়ে যদি কম হয়, 10 পিকোফ্যারাডের চেয়ে যদি কম হয়, তাহলে আমরা কিভাবে বের করব? দেখো, 10 পিকোফ্যারাডের চেয়ে কম হলে এখানে এইটার জন্য কোনো মান হবে না, এইটার মান হবে 0.01%, 01 পিকোফ্যারাড, 0.01 পিকোফ্যারাড।
এটার ক্ষেত্রে হবে 0.25 পিকোফ্যারাড, এটার ক্ষেত্রে হবে 0.5 পিকোফ্যারাড, ওকে, আর এটার ক্ষেত্রে হবে 1 পিকোফ্যারাড। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। যদি এমন যদি হয় তাহলে আমরা যে কোনো একটা ক্যাপাসিটরের কালার কোডটা সহজেই আইডেন্টিফাই করে নিতে পারবো। এখন আমি তোমাদেরকে বুঝার জন্য আমি একটা কাজ করতেছি। দেখো, মনে করো এইটা একটা ক্যাপাসিটর এইভাবে কালার দেওয়া আছে 5টা কালার, ওকে। এইটা কিসের জন্য আমরা জানি? এইটা জানি আমরা তার টলারেন্সের জন্য। এইটা কিসের জন্য জানি? এটা হচ্ছে তার কোএফিসিয়েন্টের জন্য। আর এই তিনটার মধ্যে প্রথম দুইটা ধরো, এইটা হচ্ছে রেড এবং এইটা হচ্ছে ব্লু এবং এইটা ধরো হচ্ছে বাদামি, ব্রাউন, ওকে। এমন যদি হয় তাহলে ওই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কত হবে সেইটা আমরা বের করতে পারবো। দেখো কিভাবে, লাইক মনে করো আমরা যদি লিখি সি সমান এ বি ইন্টু 10⁻⁶ প্লাস মাইনাস d%, ওকে। এ বলতে কি রেড, 2 নম্বর কালার, রেডের মান কত 2। তারপর আছে কি ব্লু, এটা আমি ধরলাম ব্লু, এটা হচ্ছে ব্লু সমান নীল 6, ওকে। তারপরটা কত আছে? এটা হচ্ছে ব্রাউন মানে কি বাদামি সমান হচ্ছে 1, 10⁻⁴ প্লাস মাইনাস d%। ডিতে আমি রং দেই নাই, মনে করো একটা রং আছে সেটা ধরো যে সাদা আছে, তাহলে সাদা যদি হয় তাহলে এটা কত হবে? প্লাস মাইনাস 10%, ওকে। যদি এমন হয় তাহলে এটা সমান হবে 260 প্লাস মাইনাস 10%, অর্থাৎ এই ক্যাপাসিটির মান হচ্ছে 260 ফ্যারাডে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এখন যদি এই ভ্যালুটা যদি পিকোফ্যারাডে যদি দেওয়া থাকে তাহলে আমাদেরকে দেখতে হবে এইটা 10 পিকোফ্যারাডের চেয়ে অবশ্যই বেশি, এই মানটা হবে। যদি এই মানগুলো যদি আমাদের পিকোফ্যারাড দেওয়া থাকতো এবং এই অংশটা যদি 10 পিকোফ্যারাডের চেয়ে যদি কম আসতো তাহলে অবশ্যই সাদার জন্য আমরা 1 পিকোফ্যারাড যোগ করে দিতাম। এইভাবেই মূলত আমরা একটা ক্যাপাসিটরের কালার কোডগুলো নির্ণয় করে থাকি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ওকে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার মধ্যে এতটুকুই ছিল। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে এবং উপকারে আসে তাহলে আমার এই প্রচেষ্টাটা সার্থক হবে। আর সবাইকে অনুরোধ করবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।